ডিয়ার স্টুডেন্টস আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি ঢাকা ইউনিভার্সিটির ইউনিটের রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টার হতে গাণিতিক সমস্যা সংক্রান্ত যেসব কোয়েশ্চেনগুলো এসেছিল সেগুলোর শর্টকাট সলিউশন প্লাস অ্যানালাইসিস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। গাণিতিক সমস্যা সংক্রান্ত এইসব শর্টকাটগুলো বোঝার জন্য আপনি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, আশা করি অনেক উপকৃত হবেন। চলুন তাহলে শুরু করি। ওকে, লেটস সলভ দ্য ফার্স্ট কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা দেখেন 50 মিলিলিটার 1.0 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড এবং 50 মিলিলিটার 0.8 মোলার HCl এর মিশ্রণের পিএইচ কত? এই কোয়েশ্চেনটা ঢাকা ইউনিভার্সিটি 18-19 অ্যাডমিশন টেস্টে এসেছিল। এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করার জন্য যে শর্টকাট ট্রিক্সটা আপনাকে জানতে হবে, দেখেন আপনি কাইন্ডলি প্রথমে আমার কথাগুলো কনসেন্ট্রেশন দিয়ে শুনবেন। শর্টকাট সূত্রটা হচ্ছে এরকম, এগুলো কিন্তু অনেক টিচার অনেকভাবে করায়, বাট আমি আপনাকে আজকে যে শর্টকাটটা শিখাবো এই শর্টকাটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুব ইজিলি এই শর্টকাটটা অ্যাপ্লাই করে এই টাইপের কোয়েশ্চেনগুলো আপনি সলিউশন করতে পারবেন। এট ফার্স্ট প্রথমে আপনি টোটাল মোলারিটিটা বের করবেন। টোটাল মোলারিটি বের করার সূত্র হচ্ছে MABA মাইনাস MBBB ডিভাইডেড BA প্লাস BA। এখানে MA হচ্ছে অ্যাসিডের মোলার ঘনমাত্রা আর BA হচ্ছে অ্যাসিডের আয়তন, আর এটা হচ্ছে ক্ষারের মোলারিটি আর এটা হচ্ছে ক্ষারের আয়তন। MBটা হচ্ছে কি ক্ষারের মোলারিটি MB, আর BB এটা হচ্ছে ক্ষারের আয়তন, আর ডিভাইডেড হচ্ছে টোটাল আয়তনটা, অর্থাৎ অ্যাসিডের আয়তন প্লাস ক্ষারের আয়তনটা হচ্ছে নিচে টোটাল আয়তনটা যোগ করবেন। এখন এই সূত্রটা অ্যাপ্লাই করার পরে আপনাকে তিনটা পয়েন্ট চেক করতে হবে। একটা হচ্ছে ইফ M ভ্যালু ইজ পজিটিভ। এখানে আমি কাজ করার পরে যদি M এর মানটা পজিটিভ আসে, পজিটিভ আসলে মনে রাখবেন এখান থেকে আমরা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা পাবো, অর্থাৎ পজিটিভ আসলে ওই মানটা থেকে আমরা পিএইচ এর মান বের করতে পারবো। কথাগুলো কিন্তু খুব ভালো করে শুনবেন। এখানে যদি আমরা মান বসানোর পরে এই M এর মানটা যদি আমার নেগেটিভ আসে, তাহলে এটা মনে করব যে এটা হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা, অর্থাৎ এখান থেকে আমরা POH এর মান পাবো। আর যদি দেখেন যে এই M এর মানটা কাজ করার পরে শূন্য আসে, তাহলে মনে রাখবেন এটা হচ্ছে নিরপেক্ষ এবং এই PH এবং POH এর মান হবে হচ্ছে 7। থার্ড পয়েন্টটা আমাদের তেমন প্রয়োজন পড়ে না, কিন্তু আমাদের এই দুইটা পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট। যদি পজিটিভ মান আসে সেটা মনে রাখবেন H প্লাস এর ঘনমাত্রা, ওইখান থেকে আমরা পাবো PH এর মান। আর যদি নেগেটিভ আসে তাহলে মনে রাখবেন এটা হচ্ছে হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা, ওইখান থেকে পাবো আমরা POH এর মান। এখন দেখেন আমরা শর্টকাটটা কিভাবে অ্যাপ্লাই করব। আমাকে দেওয়া আছে হচ্ছে 50 মিলিলিটার 1.0 মোলার 50 মিলিলিটার 1.0 মোলার হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, আর হচ্ছে 50 মিলিলিটার 0.8 মোলার হচ্ছে HCl। এই দুইটা দেওয়া আছে। তো আমার প্রথমে হচ্ছে টোটাল মোলারিটিটা বের করব। টোটাল মোলারিটির সূত্র কি? অ্যাসিডের কিন্তু এই যে এরকম ছিল MABA মাইনাস MBBB, নিচে হচ্ছে কি BA প্লাস BB, অর্থাৎ অ্যাসিডটা আগে প্রথমে। তাহলে অ্যাসিডের মোলারিটি কত আছে দেখেন 0.8 ইন্টু এদিকে কত 50 অ্যাসিডের সূত্রের মাইনাস, আর ক্ষারের ক্ষেত্রে কি 50 ইন্টু 1.0, 50 ইন্টু কত 1.0, আর নিচে হচ্ছে কি এই যে আয়তন দুইটা যোগ 50 প্লাস 50, 50 প্লাস 50। আপনি যদি কাজ করেন 0.8 আর 50 গুণ করলে হবে 40, আর 50 আর 1 যোগ করলে হবে গুণ করলে হবে 50, নিচে 50 50 কত 100, আর এদিকে হবে -10, -10 কে 100 দিয়ে ভাগ করলে আপনি পাবেন হচ্ছে -0.1। তো দেখেন এখন এই আমার M এর মানটা আসছে কি নেগেটিভ। M এর মানটা কি আসছে নেগেটিভ। আমি কিন্তু আপনাকে রিলেটেড ইনফরমেশন বলেছিলাম ইফ M ইজ নেগেটিভ। দেখেন ইফ M ইজ নেগেটিভ তাহলে এটা হচ্ছে হাইড্রোক্সাইডের মান, তার মানে আমরা এখান থেকে পাবো হচ্ছে POH এর মান। তার মানে দেখেন যেহেতু নেগেটিভ মান আসছে, এই নেগেটিভ মানটা হবে হচ্ছে কি হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা OH মাইনাস। এই OH মাইনাসের মানটা হবে কি 0.1, যেটা বের হয়েছে সেটা আমরা মাইনাস আর কাউন্ট করব না। তাহলে এই OH হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা থেকে আমরা পাবো হচ্ছে কিসের মান? POH এর মান। তাহলে এখানে কিন্তু আমরা একটা শর্টকাট অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে যেহেতু এখানে দেখেন এগুলো হচ্ছে মনোপ্রোটিক অম্ল বা ক্ষার, তো এটার ক্ষেত্রে শর্টকাটটা হচ্ছে দশমিকের পরে যে কয়টা অঙ্ক তার PH বা POH হচ্ছে কি তত। এখানে দেখেন দশমিকের পরে একটা অঙ্ক 0.1, দশমিকের পরে একটা অঙ্ক, তার মানে POH এর মান হবে হচ্ছে 1। এই শর্টকাটটা বোঝার জন্য আমার চ্যানেলে কিন্তু
পিএইচ নির্ণয়ের সকল শর্টকাট নিয়ে একটা ভিডিও দেওয়া আছে, এই ভিডিওটা আপনি দেখলে ইজিলি এগুলা বের করতে পারবেন। এই যে যদি দশমিক যুক্ত সংখ্যাটা 0 দিয়ে স্টার্ট হয়, 1 দিয়ে শেষ হয় মনোপ্রোটিক অম্ল বা ক্ষারের ক্ষেত্রে, সেক্ষেত্রে শর্টকাটটা হচ্ছে দশমিকের পরে যে কয়টা অঙ্ক তার পিএইচ বা পিওএইচ তত। তো যেহেতু এখানে দশমিকের পরে একটা অঙ্ক, সেজন্য আমরা এখান থেকে পিওএইচ এর মান কত পাবো? 1। আমাকে কিন্তু কোয়েশ্চেনে পিএইচ এর মান, মিশ্রণের পিএইচ এর মান বের করতে বলেছে। তো আমরা এখন যেহেতু পিওএইচ এর মান পেয়ে গেলাম, তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা পিএইচ এর মান বের করতে পারবো। পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল টু 14, তাহলে পিএইচ এর মান হবে 14 মাইনাস 1, তার মানে হচ্ছে কি 13। এখানে আমি যে জিনিসটা আপনাকে বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে এই সূত্রটা যদি আপনি জানেন তাহলে ইজিলি এই টাইপের কোয়েশ্চেনগুলো আপনি সলভ করতে পারবেন। অনেক টিচাররা কিন্তু এখানে মূল সংখ্যা বের করে এই অঙ্কগুলো সলিউশন করায়, বাট এগুলো কিন্তু অনেক লং প্রসেস, আপনার অনেক টাইম লাগবে। বাট আপনি যদি এই সূত্রটা এখন বুঝে যান, এই শর্টকাটটা, ইজিলি কিন্তু এই টাইপের যে কোনো কোয়েশ্চেন আপনি বের করতে পারবেন, যে কোনো মিশ্রণের পিএইচ এর মান আপনি বের করতে পারেন। প্রথমে আপনি টোটাল মোলারিটি বের করবেন, এখানে মনে রাখবেন MABA অর্থাৎ অ্যাসিডের মোলারিটি গুণ অ্যাসিডের আয়তন মাইনাস ক্ষারের মোলারিটি গুণ ক্ষারের আয়তন, নিচে হচ্ছে অ্যাসিডের আয়তন প্লাস ক্ষারের আয়তন যোগ করে আপনি এই M এর মানটা যদি দেখেন পজিটিভ মান, তাহলে মনে রাখবেন এটা হচ্ছে H প্লাসের ঘনমাত্রা, ওইখান থেকে পাবেন হচ্ছে আপনি পিএইচ এর মান। আর যদি দেখেন নেগেটিভ মান, সেটা হবে হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা, ওইখান থেকে পাবেন হচ্ছে পিএইচ এর মান। ঠিক যেমন আমরা কাজ করে এই কোয়েশ্চেনের ক্ষেত্রে পেয়েছিলাম হচ্ছে এম এর মানটা পেয়েছিলাম হচ্ছে -0.1, যেহেতু মাইনাস আসছিল তার মানে এটা হচ্ছে হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা 0.1, তখন আর মাইনাস কাউন্ট করার দরকার নেই। তাহলে 0.1, ওইখান থেকে পিওএইচ এর মান পেলাম 1 কিভাবে পেলাম? এটা কিন্তু একটা শর্টকাট ট্রিক্স। এটা বোঝার জন্য আপনি আমার চ্যানেলে একটা পিএইচ নির্ণয়ের সকল শর্টকাট নিয়ে একটা ভিডিও আছে, এটা দেখতে পারেন। তাহলে আমাকে মিশ্রণের পিএইচ বের করতে হবে, এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা পিএইচ বের করে নিলাম। দ্যাট মিনস আমার এই কোয়েশ্চেনের অ্যান্সার হবে কত? মিশ্রণের পিএইচ হচ্ছে কত? এই যে 13। আশা করি আপনি আমার ডিসকাশনটা বুঝতে পেরেছেন। আপনাকে এই শর্টকাটটা একটু বুঝতে হবে। আরেকটা জিনিস, আপনি এই টাইপের কোয়েশ্চেনগুলো কোয়েশ্চেন ব্যাংক সলভ করার ক্ষেত্রে যত প্র্যাকটিস করবেন, যত বেশি কোয়েশ্চেন ব্যাংক সলভিং প্র্যাকটিস করবেন, আপনি মনে রাখবেন এটা আপনার জন্য তত বেশি শ্রেয় ভর্তি পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে। ওকে, নেক্সট আরেকটা কোয়েশ্চেন সলভ করব আমরা। কোয়েশ্চেনটা দেখেন, কোন বিক্রিয়ার বিক্রিয়া এনথালপি আদর্শ গঠন এনথালপি নির্দেশ করে? এই কোয়েশ্চেনটা ঢাকা ইউনিভার্সিটি 18-19 অ্যাডমিশন টেস্টে এসেছিল। আমাকে নিচে 4টা রিঅ্যাকশন দেওয়া আছে, এখানে কোয়েশ্চেনটা করা হয়েছে নিচের কোন বিক্রিয়ার বিক্রিয়া এনথালপিটা আদর্শ গঠন এনথালপি নির্দেশ করে? তো এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করার জন্য আপনাকে এট ফার্স্ট আদর্শ গঠন এনথালপি জিনিসটা কি, এই জিনিসটা বুঝতে হবে। তো মাথায় রাখবেন, আদর্শ গঠন এনথালপির নরমালি দুইটা শর্ত আছে। এই দুইটা শর্ত যদি ফুলফিল হয়, সেটাকে আমরা আদর্শ গঠন এনথালপি বলতে পারি। সেটা হচ্ছে, ফার্স্ট কন্ডিশনটা দেখেন, মৌলিক ইউনিট মিলে নতুন যৌগ তৈরি হতে হবে, অর্থাৎ বিক্রিয়কগুলাকে মৌলিক ইউনিট হতে হবে। এখানে মৌলিক ইউনিট মানে কি? যেসব মোলকে ভাঙলে নতুন কোনো প্রোডাক্ট তৈরি হবে না, ওইরকম মোল মিলে নতুন যৌগ তৈরি হতে হবে। আমি যদি একটা এক্সাম্পল দিই, সাপোজ মনে করেন কার্বন প্লাস অক্সিজেন মিলে কার্বন ডাইঅক্সাইড, এখানে যে বিক্রিয়কগুলো আছে এগুলাকে মৌলিক ইউনিট হতে হবে। এই যে কার্বন, এটাকে বাংলা কিন্তু আমরা নতুন কোনো প্রোডাক্ট পাবো না, দ্যাটস ওয়াই এখানে কার্বনটা একটা মৌলিক ইউনিট। এই যে অক্সিজেন, এটাকে কিন্তু বাংলে আমরা কিন্তু নতুন প্রোডাক্ট পাবো না, তার মানে এখানে কার্বন অক্সিজেন দুইটাই কিন্তু মৌলিক ইউনিট। এরকম আদর্শ গঠন এনথালপি হওয়ার জন্য এরকম মৌলিক ইউনিট মিলে নতুন কম্পাউন্ড তৈরি হতে হবে, তাহলেই কিন্তু এটা আদর্শ গঠন এনথালপি হবে। আশা করি আপনি কন্ডিশনটা বুঝতে পেরেছেন। নেক্সট 2 নাম্বার যে কন্ডিশনটা আমাদের মেনটেন করতে হবে, সেটা হচ্ছে বিক্রিয়ক ও উৎপাদ সমূহের ভৌত অবস্থা এক হতে হবে। বিক্রিয়ক এবং উৎপাদে যেগুলো আছে এগুলার ভৌত অবস্থা সবার এক হতে হবে। এই দুইটা কন্ডিশন ফুলফিল হলে আমরা সেটাকে আদর্শ গঠন এনথালপি হিসাব করতে পারি। এখন আমরা কোয়েশ্চেনে চেকিং করব এই দুইটা কন্ডিশন। দেখেন, ফার্স্ট এ এবং সি অপশনে যে বিক্রিয়াগুলো দেখেন, এখানে কিন্তু কার্বন মনোঅক্সাইড প্লাস অক্সিজেন মিলে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে। এখানে কিন্তু এই যে কার্বন মনোঅক্সাইড, এটা কিন্তু একটা মৌলিক ইউনিট না, কারণ এই কার্বন মনোঅক্সাইডকে বাংলা আমরা কিন্তু কার্বন এবং অক্সিজেন পাবো। তাহলে এটা যেহেতু মৌলিক ইউনিট না, তাহলে এটা কখনোই আদর্শ গঠন এনথালপি নির্দেশ করবে না, কারণ আমরা আদর্শ গঠন এনথালপির বেলায় বলেছিলাম মৌলিক ইউনিট মিলে নতুন কম্পাউন্ড তৈরি হতে হবে। তো অপশনে যেটা আছে কার্বন মনোঅক্সাইড, এটা কিন্তু মৌলিক ইউনিট না, দ্যাটস ওয়াই আমার এ অপশনটা কখনোই অ্যান্সার হবে না। ঠিক সেম এ সি অপশনে দেখেন, এই যে অ্যানু, এটাও কিন্তু মৌলিক ইউনিট না, নাইট্রিক অক্সাইড, এটা কিন্তু মৌলিক ইউনিট না, কারণ অ্যানুকে বাংলায় আমরা নাইট্রোজেন প্লাস
অক্সিজেন পাবো। দ্যাটস ওয়াই সি অপশনটাও কিন্তু আমার আদর্শ গঠন এনথালপি নির্দেশ করবে না। তার মানে আমরা একটা কন্ডিশন দিয়ে এ এবং সি অপশন দুইটা বাদ দিলাম। এখন দেখেন আমরা চেক করব বি এবং ডি অপশনটা। বি এবং ডি অপশনে দেখেন হাইড্রোজেন প্লাস অক্সিজেন মিলে পানি তৈরি হয়েছে, তাহলে এখানে হাইড্রোজেন অক্সিজেন দুইটাই মৌলিক ইউনিট, তাহলে এটা কিন্তু অ্যান্সার হতে পারে আমার। ঠিক সেম ডি অপশনে দেখেন পটাশিয়াম প্লাস ম্যাঙ্গানিজ এবং অক্সিজেন, তাহলে পটাশিয়াম ম্যাঙ্গানিজ অক্সিজেন এই সবগুলাই কিন্তু মৌলিক ইউনিট, তাহলে এই মৌলিক ইউনিট মিলে নতুন কম্পাউন্ড পটাশিয়াম পারম্যাঙ্গানেট তৈরি হয়েছে, তাহলে এটাও কিন্তু আমার অ্যান্সার হতে পারে। তো এখন দেখেন একটা কন্ডিশন ফিল আপ হয়েছে, আমি কিন্তু আপনাকে আরো একটা কন্ডিশন বলেছিলাম, সেই কন্ডিশন ছিল হচ্ছে বিক্রিয়ক এবং উৎপাদের ভৌত অবস্থা কি হতে হবে, এক হতে হবে। এখন দেখেন বি অপশনে সবগুলার ভৌত অবস্থা এটাও গ্যাসীয় এটাও গ্যাসীয় এটাও গ্যাসীয়, অর্থাৎ বিক্রিয়ক এবং উৎপাদের ভৌত অবস্থা সবগুলা সেম আছে। বাট ডি অপশনে দেখেন এখানে সালফার, এখানে সলিড, এটা সলিড, আবার এটা গ্যাসীয় এটা সলিড, তার মানে ডি অপশনে কিন্তু আমার মিশ্র ভৌত অবস্থা আছে, তার মানে এই ডি অপশনটা আমার অ্যান্সার হবে না। আমার অ্যান্সার হবে কি বি অপশন, সবগুলা মৌলিক ইউনিট এবং সবগুলো ভৌত অবস্থা দুইটা কন্ডিশনই ফুলফিল হয়েছে, এই জন্য আমার আদর্শ গঠন এনথালপি নির্দেশ করবে হচ্ছে এই বি অপশনের রিঅ্যাকশনটা। আশা করি আপনি আমার ডিসকাশনটা বুঝতে পেরেছেন। আপনাকে জাস্ট এই আদর্শ গঠন এনথালপির এই দুইটা শর্ত একটু মুখস্থ রাখতে হবে, তাহলে আপনি ইজিলি এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করতে পারবেন। ওকে, নেক্সট আরেকটা কোয়েশ্চেন সলভ করব আমরা। কোয়েশ্চেনটা দেখেন নিম্নের বিক্রিয়াগুলো হতে কার্বনের প্রমাণ দহন তাপ নির্ণয় করো। আমাকে নিচে দুইটা রিঅ্যাকশন দেওয়া আছে, এখান থেকে আমাকে কার্বনের প্রমাণ দহন তাপ নির্ণয় করতে হবে। তো এই টাইপের কোয়েশ্চেনগুলো অ্যাকচুয়ালি ইজিলি সলভ করা যায়, যেহেতু আপনাকে রিঅ্যাকশন দেওয়া আছে, সো আপনি এই টাইপের কোয়েশ্চেনগুলো ইজিলি সলভ করতে পারবেন। যেমন আমাকে এই রিঅ্যাকশন এবং এই রিঅ্যাকশন দেওয়া আছে, তো এখান থেকে আমাকে কার্বনের প্রমাণ দহন তাপ বের করতে হবে। তো আমরা এই দুইটা রিঅ্যাকশন কি করে দিব, যোগ করে দিব। যোগ করলে কি হবে, এই দুইটা রিঅ্যাকশন দেখেন এই কার্বন মনোঅক্সাইড, এই যে বাম পাশের কার্বন মনোঅক্সাইড এবং ডান পাশের কার্বন মনোঅক্সাইডটা কি যাবে, কাটাকাটি যাবে যোগ করলে। তার মানে আমার থাকবে এখানে থাকবে হচ্ছে কার্বন প্লাস এই যে হাফ অক্সিজেন, এই হাফ অক্সিজেন যোগ করলে হবে হচ্ছে আমার অক্সিজেন, দেন এই পাশে থাকবে হচ্ছে আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এটা ওকে, এটা সলিড, এটা অক্সিজেন, এটা গ্যাসীয়, এটা গ্যাসীয়। ওকে, আমার এই রিঅ্যাকশনটা থাকবে। আর এই পাশে ডেল্টা এস থাকবে কত, যোগ করলে, তাহলে যোগ করলে মাইনাস হবে, আর এদিকে 283 এবং 111 যোগ করলে হচ্ছে 394 কিলো জুল পার মোল। ওকে, মাইনাস হবে কিন্তু আশা এই যে এটাই হচ্ছে মূলত কার্বনের প্রমাণ দহন তাপ। এই যে দেখেন কার্বন প্লাস অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড, এটাই হচ্ছে মূলত কার্বনের প্রমাণ দহন তাপ। এই কোয়েশ্চেনগুলো অ্যাকচুয়ালি ইজিলি, কারণ আপনাকে বিক্রিয়া দেওয়া থাকে, আপনি জাস্ট যোগ করে অ্যান্সারগুলো ইজিলি বের করতে পারবেন। দ্যাটস ওয়াই আমার এই কোয়েশ্চেনের অ্যান্সার হবে কি -394.0 কিলো জুল পার মোল। আশা করি আপনি আমার ডিসকাশনটা বুঝতে পেরেছেন। আপনাকে যখন এই টাইপের বিক্রিয়া দিয়ে দিবে এবং এখান থেকে যখন দহন তাপ বের করতে বলবে, আপনি ওই বিক্রিয়াগুলোকে যোগ করে দিবেন, যোগ করে দিয়ে কোনটা কাটাকাটি যায় সেটা দেখে বাকিগুলা নামালেই কিন্তু ইজিলি দহন তাপের ওই বিক্রিয়াটা পেয়ে যাবেন। যেমন এখানে আমাকে কার্বনের প্রমাণ দহন তাপ বের করতে বলেছে, দেখেন আমি যখন রিঅ্যাকশন দুটো যোগ করলাম ইজিলি কিন্তু আমি রিঅ্যাকশনটা পেয়ে যাচ্ছি, এই যে কার্বনের দহন তাপের রিঅ্যাকশনটা পেয়ে যাচ্ছি। আর এই যে ডেল্টা এস এর মানগুলো আপনি যোগ করে দিলে কিন্তু ইজিলি আপনার অ্যান্সারটা বের হয়ে যাচ্ছে। আশা করি আপনি আমার ডিসকাশনটা বুঝতে পেরেছেন। ওকে, নেক্সট আরেকটা কোয়েশ্চেন সলভ করব আমরা। কোয়েশ্চেনটা দেখেন নিম্নের কোন অ্যাসিডটির পিকে এর মান সবচেয়ে বেশি। নিচে আমাকে 4টা অ্যাসিড দেওয়া আছে, এখানে আমাকে কোয়েশ্চেনটা করাইছে নিচের কোন অ্যাসিডটার পিকে এর মান সবচেয়ে বেশি। এই কোয়েশ্চেনটা ঢাকা ইউনিভার্সিটি 14-15 অ্যাডমিশন টেস্টে এসেছিল। এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করার জন্য আপনাকে যে রিলেটেড ইনফরমেশনটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, আমরা তো এই জিনিসটা সবাই জানি, কে এ অম্লের বিয়োজন ধ্রুবক, কে এর মানটা যত বেশি হবে ওই অ্যাসিডটা কি হবে, তত শক্তিশালী। আশা করি আপনার এই পয়েন্টটা জানা না থাকলে আজই জেনে নেন। কে এর মানটা যত বেশি হবে এই পয়েন্টটা মাথায় রাখবেন, কে এর মান যত বেশি হবে ওই অ্যাসিডটা তত শক্তিশালী হবে। এখানে আরেকটা জিনিস, আরেকটা রিলেশন আপনি মনে রাখতে পারেন, পিকে প্রপোর্শনাল 1/k, অর্থাৎ পিকে এবং কে এর মধ্যে সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক হারে। একটু কাইন্ডলি ভালো করে কনসেন্ট্রেশন দিবেন। পিকে এবং কে এর মধ্যে সম্পর্কটা আপনি ব্যস্তানুপাতিকভাবে চিন্তা করতে পারেন। ব্যস্তানুপাতিকভাবে চিন্তা মিন্স, আমি এই জিনিসটা বোঝাতে চাচ্ছি, আপনার যদি কে এর মানটা যত বেশি হয় পিকে এর মানটা তত কি হবে, কম হবে, উল্টা। আর এই কে এর মানটা যত কম হবে পিকে এর মানটা তত কি হবে, বেশি হবে, অর্থাৎ রিভার্স, ব্যস্তানুপাতিক। কে এর মান কমলে এটার মান বাড়বে, এটার মান বাড়লে এটার মান কমবে। আর এখানে আরেকটা জিনিস আপনাকে ফার্স্টলি আমি নোট করতে বলেছিলাম, সেটা হচ্ছে এই কে অম্লের বিয়োজন ধ্রুবক, কে এর মানটা যত বেশি হবে অ্যাসিড কিন্তু তত কি হবে, শক্তিশালী হবে। আশা করি আপনি জিনিসটা মাথায় রাখবেন, এই কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে এই জিনিসটা আমার লাগবে। আরেকটা পয়েন্ট আপনার মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আলফা কার্বনে যত বেশি
তীব্র তড়িৎ ঋণাত্মকমূলক যুক্ত থাকে ওই অ্যাসিডটা তত কি হয়, শক্তিশালী হয়। খুব ভালো করে খেয়াল করেন, এখানে আমি যে পয়েন্টগুলো আপনাকে বলতেছি প্রতিটা পয়েন্ট কিন্তু আপনার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই পয়েন্টগুলো আপনার মুখস্থ রাখাই শ্রেয় শর্টকাট হিসেবে। দেখেন আলফা কার্বনে যত বেশি তীব্র তড়িৎ ঋণাত্মকমূলক যুক্ত থাকবে ওই অ্যাসিডটা তত শক্তিশালী হবে। এখানে তীব্র তড়িৎ ঋণাত্মকমূলক, আরেকটা জিনিস মনে রাখতে পারেন বেনজিনমূলক। যত বেশি তীব্র তড়িৎ ঋণাত্মকমূলক এবং বেনজিনমূলক যুক্ত থাকবে ওই অ্যাসিডটা কি হবে, তত শক্তিশালী হবে। এখন আমরা কোয়েশ্চেনের অপশনগুলো চেকিং করে দেখব। দেখেন বি, সি এবং ডি অপশন, দেখেন ভালো করে বি, সি, ডি অপশনে এটাতেও কিন্তু তীব্র তড়িৎ ঋণাত্মকমূলক ক্লোরিন আছে, এটাতেও তীব্র তড়িৎ ঋণাত্মকমূলক ক্লোরিন আছে, এখানে আছে হচ্ছে বেনজিনমূলক। তা আমি অপশনের রিলেটেড ইনফরমেশন আপনাকে একটা নোট বলেছিলাম যে আলফা কার্বনে যত বেশি তীব্র তড়িৎ ঋণাত্মকমূলক এবং বেনজিনমূলক যুক্ত থাকবে ওই অ্যাসিডগুলো তত শক্তিশালী হবে। অ্যাসিড শক্তিশালী মানে কি, এগুলার ক্যার মানটা সবচেয়ে কি হবে, বেশি হবে। তো দেখেন তার মানে এখানে বি, সি এবং ডি অপশনে যেহেতু তড়িৎ ঋণাত্মকমূলক এবং বেনজিনমূলক যুক্ত আছে এই সবগুলার ক্যার মান কি হবে, বেশি হবে। কিন্তু দেখেন এই অপশনে কিন্তু কোনো তড়িৎ ঋণাত্মকমূলক এবং বেনজিনমূলক নাই, তার মানে এটা সবচেয়ে কম শক্তিশালী অ্যাসিড হবে। তো এটা যদি সবচেয়ে কম শক্তিশালী অ্যাসিড হয় তার মানে এতে অ্যাসিডটার ক্যার মানটা সবচেয়ে কি হবে, কম হবে। যেহেতু এই অ্যাসিডটা কম শক্তিশালী সেজন্য এই অ্যাসিডটার ক্যার মানটা সবচেয়ে কম হবে। তো আমি আপনাকে একটা সম্পর্ক বলেছিলাম পি কে প্রপোর্শনাল 1/k, কে এর মান যার যত কম পি কে এর মান তার তত বেশি। তো আমরা দেখলাম যে এ অপশনে যে অ্যাসিডটা আছে এটার কে এর মানটা কম, তো এটার কে এর মান কম মানে এটার পি কে এর মানটা সবচেয়ে কি হবে, বেশি হবে। দ্যাটস ওয়াই আমার এই কোয়েশ্চেনের অ্যান্সারটা এ। আশা করি আপনি আমার ডিসকাশনটা বুঝতে পেরেছেন। আপনাকে যে পয়েন্টগুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই পয়েন্টগুলো, এই 2-3টা পয়েন্ট যদি আপনার মাথায় থাকে তাহলে আপনি ইজিলি এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করতে পারবেন। ওকে, নেক্সট আরেকটা কোয়েশ্চেন সলভ করব আমরা। কোয়েশ্চেনটা দেখেন নিচের কোনটি সঠিক নয়, নিচের কোনটি সঠিক নয়। এই কোয়েশ্চেনটা ঢাকা ইউনিভার্সিটি 17-18 অ্যাডমিশন টেস্টে এসেছিল। আমাকে নিচে 4টা অপশন দেওয়া আছে, এখান থেকে নিচের কোন অপশনটা সঠিক নয়। দেখেন এ অপশনে বলা আছে দ্য পিএইচ অফ tan ইনভার্স 2 মোলার ACl সলিউশন ইজ 2। আর একটা বি অপশনে যেটা বলছে সেটা হচ্ছে দেখেন দ্য পিএইচ অফ 0.01 মোলার সোডিয়াম কার্বনেট সলিউশন ইজ হায়ার দেন 7। সি অপশনে যেটা বলছে সেটা দেখেন দ্য পিএইচ অফ 0.01 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড ইজ 12। আরটা যেটা বলছে সেটা হচ্ছে ডি অপশনে দ্য পিএইচ অফ tan ইনভার্স 9 মোলার ACl সলিউশন ইজ 9। আমাকে বিভিন্ন কম্পাউন্ডের পিএইচ এর মান দেওয়া আছে, আমাকে এখান থেকে ফাইন্ড আউট করতে হবে নিচের কোনটা সঠিক নয়। আসলে এই টাইপের কোয়েশ্চেনগুলো কিন্তু বেসিক কনসেপ্ট থেকে করা। আপনি যদি সিম্পলি পিএইচ স্কেল সম্পর্কে যদি একটু বেসিক ধারণা থাকে তাহলে আপনি কিন্তু ইজিলি এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করতে পারবেন। যেমন পিএইচ স্কেল সম্পর্কে ধারণা বলতে আমরা জানি পিএইচ স্কেলটা 1 থেকে শুরু 1 থেকে 14 পর্যন্ত এবং এটা দুইটা পার্ট আছে 1 থেকে 7 পর্যন্ত। অর্থাৎ পিএইচ ভ্যালুটা যখন 7 এর চেয়ে কম হবে সেগুলোকে আমরা অম্ল বা অ্যাসিড বলেছি, আর পিএইচ ভ্যালুটা যখন 7 এর চেয়ে বড় হবে সেগুলোকে আমরা ক্ষার বলেছি। এটা হয়তো আমরা সবাই জানি। আর মিডল পয়েন্ট 7 যেটা, এটাকে আমরা নিরপেক্ষ বলেছি। তো এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত আসতে পারি, সেটা হচ্ছে অর্থাৎ ক্ষারের পিএইচ এর মানটা অলওয়েজ 7 এর চেয়ে কি বেশি। অর্থাৎ ক্ষারের পিএইচ এর মান 7 এর চেয়ে বেশি আর অম্লের পিএইচ এর মান অলওয়েজ 7 এর চেয়ে কি হবে, কম হবে। এখন এই জিনিসটা যদি আপনার মাথায় থাকে, দেখেন আপনি যদি ডি অপশনটা দেখেন, ডি অপশনটা যেটা বলা হয়েছে দেখেন দ্য পিএইচ অফ tan ইনভার্স 9 মোলার ACl সলিউশন ইজ 9। অর্থাৎ এই যে ACl সলিউশন, ACl এটা একটা কি অ্যাসিড, তাহলে আমরা জানি অ্যাসিডের পিএইচ এর মানটা অলওয়েজ 7 এর চেয়ে কি হবে, কম হবে। কিন্তু আমাকে ডি অপশন যেটা সেটা বলেছে দেখেন দ্য পিএইচ অফ tan ইনভার্স 9 মোলার ACl সলিউশন ইজ 9। 9 কিন্তু আপনার ক্ষারের সলিউশন, যেহেতু ACl একটা অ্যাসিড তাহলে এটার পিএইচ এর মান কখনোই 9 হবে না, এটার পিএইচ এর মান অলওয়েজ 7 এর চেয়ে কি হবে, কম হবে। কিন্তু আমার কোয়েশ্চেনে বলেছে 9, সেজন্য আমার এই অপশনটা কি নয়, সঠিক নয়। দ্যাটস ওয়াই আমার এই কোয়েশ্চেনের অ্যান্সার হবে ডি। আপনি যদি এ বি সি ডি অপশনগুলো চেক করেন দেখবেন এটা সঠিক। যেমন ACl এটা একটা অ্যাসিড, এটার পিএইচ এর মান 2, তার মানে এটা সঠিক হতে পারে। এই যে 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড এটা একটা ক্ষার, ক্ষার সলিউশনের মান 12 হতেই পারে, এটা স্বাভাবিক, কারণ ক্ষারের পিএইচ এর মান কি 7 এর চেয়ে কি বেশি। তাহলে বাকি অপশনগুলো ঠিক আছে, একমাত্র ডি অপশন যদি আপনি চেক করেন যেখানে বলা আছে দ্য পিএইচ অফ tan ইনভার্স 9 মোলার ACl সলিউশন ইজ 9। ACl যেহেতু অ্যাসিড তাহলে এটার পিএইচ এর সলিউশনের মানটা কখনোই 9 হবে না, 7 এর চেয়ে কম হওয়ার কথা। দ্যাটস ওয়াই আমার এই কোয়েশ্চেনের অ্যান্সার হবে ডি। আশা করি আপনি আমার ডিসকাশনটা বুঝতে পেরেছেন।
ওকে, নেক্সট আরেকটা কোয়েশ্চেন সলভ করব আমরা। কোয়েশ্চেনটা দেখেন, দুর্বল অ্যাসিড HX ও সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ার সমীকরণটি হলো। দেখেন আমাকে নিচে একটা বিক্রিয়া দেওয়া আছে এবং এখানে বলা হয়েছে এই যে HXটা হচ্ছে দুর্বল অ্যাসিড ও সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ার সমীকরণ। নিচে একটা সমীকরণ দেওয়া আছে, আমাকে কোয়েশ্চেনটা করা হয়েছে এর জলীয় দ্রবণের সম্ভাব্য pH কত হবে। এই বিক্রিয়াটার জলীয় দ্রবণের সম্ভাব্য pHটা কত হবে, এই কোয়েশ্চেনটা ঢাকা ইউনিভার্সিটি 15-16 অ্যাডমিশন টেস্টে এসেছিল। এগুলা কিন্তু একটু প্যাচানো কোয়েশ্চেন, বাট কমন কনসেপ্ট থেকে করা। আপনার যদি বেসিকটা স্ট্রং থাকে তাহলে ইজিলি এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করতে পারবেন। যেমন আমাকে কোয়েশ্চেনেই বলে দেওয়া হয়েছে এই যে HX যেটা, এটা হচ্ছে একটা দুর্বল অ্যাসিড। এটা কি অ্যাসিড? দুর্বল অ্যাসিড। এটা কিন্তু আমাকে কোয়েশ্চেনে ইন্ডিকেট করেই বলা আছে যে দুর্বল অ্যাসিড HX। আরটা হচ্ছে আরেকটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড এটা কিন্তু আমরা জানি একটা তীব্র ক্ষার। এটা কি একটা তীব্র ক্ষার। তাহলে দেখেন এই যে দুর্বল অ্যাসিড এবং তীব্র ক্ষারের বিক্রিয়ায় যে লবণটা উৎপন্ন হচ্ছে এটার জলীয় দ্রবণটা অবশ্যই ক্ষারীয় হবে। এটার দ্রবণটা অবশ্যই কি হবে? ক্ষারীয় হবে। এটা তো একটা কমন কনসেপ্ট। যেহেতু এই বিক্রিয়ায় অ্যাসিডটা দুর্বল, ক্ষারটা তীব্র, তাহলে আমার যে প্রোডাক্টটা হবে সেই প্রোডাক্টটার দ্রবণটাও কি হবে? ক্ষারীয় হবে। আশা করি এটা আপনি কমন কনসেপ্ট থেকে বুঝতে পেরেছেন। যেহেতু এখানে শক্তিশালী কোনটা? ক্ষার শক্তিশালী হওয়ায় আমার প্রোডাক্টের দ্রবণটাও জলীয় দ্রবণটাও কি হবে? ক্ষারীয় হবে। তো দেখেন আমরা যে একটা পিএস স্কেল জানি, এই পিএস স্কেল আমরা জানি যে 1 থেকে 14 পর্যন্ত ভ্যালু আছে, মাঝখানে হচ্ছে 7, এখানে হচ্ছে 14 আর এদিকে হচ্ছে 1। তাহলে পিএইচ এর মানটা যখন 7 এর চেয়ে কম ছিল সেটাকে আমরা অম্ল বলেছিলাম, আর পিএইচ এর মানটা যখন 7 এর চেয়ে বেশি ছিল সেটাকে আমরা ক্ষার বলেছিলাম। যেহেতু আমার এই বিক্রিয়ার জলীয় দ্রবণ প্রোডাক্টের দ্রবণটা ক্ষারীয় হবে, তাহলে আমার এই বিক্রিয়ার সম্ভাব্য পিএইচ এর মানটা অবশ্যই 7 এর চেয়ে বেশি হবে। কারণ কেন? কারণ যেহেতু প্রোডাক্টের দ্রবণটা ক্ষারীয়, তো আমরা জানি পিএইচ স্কেল থেকে ক্ষারীয় তখনই হবে যখন পিএইচ ভ্যালুটা 7 এর চেয়ে বেশি হবে। তো আমরা এখন অপশন চেকিং করব যে কোনটার মানটা, অপশনে কোনটার মান 7 এর চেয়ে বেশি আছে। তাহলে 7 এর চেয়ে বেশি আসে অপশনে দেখেন সিতে 8.0। দ্যাটস ওয়াই আমার এই কোয়েশ্চেনের আনসারটা হবে 8.0। আশা করি আপনি আমার ডিসকাশনটা বুঝতে পেরেছেন। এখানে জাস্ট আপনাকে কমন কনসেপ্ট থেকে কিন্তু কোয়েশ্চেনটা করা হয়েছে। আমরা জানি যে দুর্বল অ্যাসিড এবং তীব্র ক্ষারের বিক্রিয়ায় যে প্রোডাক্টটা হবে সে প্রোডাক্টের দ্রবণটাও ক্ষারীয় হবে। যেহেতু এখানে ক্ষারটা কি? শক্তিশালী, তাহলে প্রোডাক্টের দ্রবণটাও কি হবে? ক্ষারীয় হবে। তো ক্ষারীয় হলে পিএইচ ভ্যালুটা আমার 7 এর চেয়ে বেশি হবে। তাহলে আমরা অপশন চেকিং করব যে কোনটার মানটা, অপশনে কোনটার মান 7 এর চেয়ে বেশি আছে। তো দেখেন অপশন সিতে কিন্তু 8.0 আছে, বাকিগুলা কিন্তু 7 এর চেয়ে কম এবং 7 হলে তো নিরপেক্ষ, এটা তো কখনোই হবে না। আশা করি আপনি আমার ডিসকাশনটা বুঝতে পেরেছেন। ওকে, নেক্সট আরেকটা কোয়েশ্চেন সলভ করব আমরা। কোয়েশ্চেন দেখেন, কোন বিক্রিয়ায় এন্ট্রপির মান বাড়ে। নিচে আমাকে 4টা রিঅ্যাকশন দেওয়া আছে, আমাকে ফাইন্ড আউট করতে হবে নিচের কোন বিক্রিয়ায় এন্ট্রপির মান বাড়ে। এই কোয়েশ্চেনটা ঢাকা ইউনিভার্সিটি 14-15 অ্যাডমিশন টেস্টে এসেছিল। তো এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করার জন্য আপনাকে সিম্পলি একটা নোট মাথায় রাখতে হবে। এই নোটটা যদি আপনার মাথায় থাকে তাহলে আপনি ইজিলি এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করতে পারবেন। মনে রাখবেন, স্বতঃস্ফূর্ত বিক্রিয়ার ক্ষেত্রে এন্ট্রপির মান বাড়ে। কোন বিক্রিয়ার ক্ষেত্রে? স্বতঃস্ফূর্ত বিক্রিয়ার। স্বতঃস্ফূর্ত বিক্রিয়ার ক্ষেত্রে এন্ট্রপির মান বাড়ে। এখন স্বতঃস্ফূর্ত বিক্রিয়া মিন্স এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে যে সকল বিক্রিয়ায় তাপ, চাপ, ঘনমাত্রা, যে সকল বিক্রিয়া তাপ, চাপ, ঘনমাত্রা বা প্রভাবকের উপস্থিতি ছাড়া সংঘটিত হয় সেগুলাকে মূলত স্বতঃস্ফূর্ত বিক্রিয়া বলা হয়। অর্থাৎ যেসব বিক্রিয়ায় কোনো তাপের প্রভাব, চাপের প্রভাব নাই, এসব বিক্রিয়াকে আমরা স্বতঃস্ফূর্ত বিক্রিয়া বলতে পারি। অর্থাৎ যেগুলো ন্যাচারালি সংঘটিত হয়, যেসব বিক্রিয়া ন্যাচারালি সংঘটিত হয়, যেখানে কোনো তাপ, চাপ, ঘনমাত্রা বা টেম্পারেচারের ইফেক্ট নেই, প্রভাব নাই, সেগুলোকে আমরা স্বতঃস্ফূর্ত বিক্রিয়া বলি। এইসব স্বতঃস্ফূর্ত বিক্রিয়ার ক্ষেত্রে এন্ট্রপির মান বাড়ে। এই জিনিসটা যদি আপনার মাথায় থাকে, এখন আপনি অপশনগুলো চেক করেন, দেখবেন ইজিলি কোয়েশ্চেনটা বের হয়ে যাবে। এই যে দেখেন, এই যে সি অপশনে যেটা আছে, আয়রনের সাথে অক্সিজেনের বিক্রিয়ায় এই যে ফেরিক অক্সাইড তৈরি, এই যে ফেরিক অক্সাইড বা মরিচিকা তৈরির এই বিক্রিয়াটা কিন্তু এই যে একটা স্বতঃস্ফূর্ত বিক্রিয়া। কারণ এই বিক্রিয়ায় কোনো তাপ, চাপ, ঘনমাত্রা বা প্রভাবকের কোনো প্রয়োজন হয় না। এই বিক্রিয়াটা ন্যাচারালি প্রাকৃতিকভাবে সংঘটিত হয়। এই যে আয়রনের সাথে অক্সিজেন বিক্রিয়া করে যে ফেরিক অক্সাইড, এই যে মরিচিকায় তৈরির বিক্রিয়াটা একটা স্বতঃস্ফূর্ত বিক্রিয়া, যে বিক্রিয়ায় কোনো তাপ, চাপের কোনো টেম্পারেচারের ইফেক্ট নাই। সেই জন্য আমরা
বলতে পারি এই বিক্রিয়ার ক্ষেত্রে এন্ট্রপির মান বাড়ে। বাকি যে কার্বন অক্সিজেন মিলে কার্বন ডাইঅক্সাইড বা হাইড্রোজেন সালফাইড সালফিউরিক অ্যাসিড এই যে এইসব বিক্রিয়াগুলো কিন্তু স্বতঃস্ফূর্ত বিক্রিয়া নয়। এই বাকি যেসব বিক্রিয়াগুলো এগুলার ক্ষেত্রে কিন্তু তাপচাপের একটা কি থাকে প্রভাব আছে, এই জন্য আমরা এগুলাকে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া বলতে পারি না। একমাত্র স্বতঃস্ফূর্ত বিক্রিয়া বলতে পারতেছি কিন্তু সি অপশনটাকে, যেটা মরীচিকা তৈরির বিক্রিয়া। এটা একটা ন্যাচারাল বিক্রিয়া, প্রাকৃতিক বিক্রিয়া, যেটা একটা তাপচাপের কোনো প্রভাব নাই। সেই জন্য আমরা বলতে পারি এই সি বিক্রিয়ার ক্ষেত্রে এন্ট্রপির মান বাড়বে, যেহেতু এই মরীচিকা তৈরির এই বিক্রিয়াটা একটা স্বতঃস্ফূর্ত বিক্রিয়া। আশা করি আপনি আমার ডিসকাশনটা বুঝতে পেরেছেন। ওকে, নেক্সট আরেকটা কোয়েশ্চেন সলভ করব আমরা। কোয়েশ্চেনটা দেখেন, টাইটানিয়াম অক্সাইড এবং কার্বন মনোঅক্সাইডের প্রমাণ গঠন এনথালপি যথাক্রমে, আমাকে দুইটা প্রমাণ গঠন এনথালপির মান দেওয়া আছে। দেখেন টাইটানিয়াম অক্সাইড এবং কার্বন মনোঅক্সাইডের, এবং নিচে একটা বিক্রিয়া দেওয়া আছে টাইটানিয়াম অক্সাইড প্লাস কার্বনের সাথে বিক্রিয়া করে টাইটানিয়াম এবং 2 মোল কার্বন মনোঅক্সাইড গ্যাস তৈরি করে। এই বিক্রিয়ার প্রমাণ এনথালপির পরিবর্তন কত? দেখেন আমাকে এই বিক্রিয়াটার প্রমাণ এনথালপির পরিবর্তন বের করতে হবে। আমাকে টাইটানিয়াম অক্সাইড এবং কার্বন মনোঅক্সাইডের প্রমাণ গঠন তাপটা কি দেওয়া আছে। তো এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করার জন্য আপনাকে সিম্পলি দুইটা পয়েন্ট মাথায় রাখতে হবে। এই দুইটা পয়েন্ট যদি মাথায় রাখেন, আপনি এই টাইপের যতগুলো কোয়েশ্চেন আছে এগুলো আপনি ইজিলি সলভ করতে পারবেন। যেমন দেখেন, ফার্স্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে, যখন প্রশ্নে গঠন তাপ বা প্রমাণ গঠন এনথালপি বা প্রমাণ তাপ দেওয়া থাকবে, যখন প্রশ্নে প্রমাণ এনথালপি বা প্রমাণ গঠন এনথালপির মান দেওয়া থাকবে, তখন সেক্ষেত্রে তাপের যে পরিবর্তন সেটার সূত্রটা হচ্ছে পি মাইনাস আর। এখানে পি মানে হচ্ছে প্রোডাক্ট উৎপাদের গঠন তাপ, মাইনাস হচ্ছে রিয়েক্টেন্ট বিক্রিয়কের দহন তাপ। কখন এটা সূত্রটা? যখন প্রশ্নে গঠন তাপ বা প্রমাণ এনথালপি এগুলা দেওয়া থাকবে, সেক্ষেত্রে তাপের পরিবর্তন হচ্ছে উৎপাদের গঠন তাপ মাইনাস হচ্ছে বিক্রিয়কের গঠন তাপ বা গঠন এনথালপি, যেটাই বলেন। আরেকটা পয়েন্ট হচ্ছে, আর যখন প্রশ্নে আপনাকে দহন তাপ দেওয়া থাকবে, সেক্ষেত্রে বিক্রিয়ার তাপের পরিবর্তনের সূত্র হচ্ছে কি আর মাইনাস পি। আর মিনস হচ্ছে রিয়েক্টেন্ট বিক্রিয়কের দহন তাপ মাইনাস হচ্ছে প্রোডাক্টের দহন তাপ। দেখেন দুইটা সূত্র কিন্তু দুই রকম। যখন গঠন তাপ বা গঠন এনথালপি প্রমাণ এনথালপির মান দেওয়া থাকবে, সেক্ষেত্রে হচ্ছে উৎপাদের গঠন তাপ মাইনাস হচ্ছে রিয়েক্টেন্ট বিক্রিয়কের গঠন এনথালপি। আর যখন দহন তাপ দেওয়া থাকবে, তখন কিন্তু দেখেন রিয়েক্টেন্ট বিক্রিয়কের দহন তাপ মাইনাস হচ্ছে প্রোডাক্ট দহন তাপ বিয়োগ দিলে আপনি বিক্রিয়ায় তাপের পরিবর্তনটা পেয়ে যাবেন। আর এই দুইটা সূত্র যদি আপনি মাথায় রাখতে পারেন, দহন তাপ বা গঠন এনথালপি বা প্রমাণ তাপ সম্পর্কিত যে কোনো কোয়েশ্চেন কিন্তু আপনি ইজিলি সলভ করতে পারবেন। তবে এখানে অবশ্যই আপনাকে একটা নোট মেনটেন করতে হবে, সেটা হচ্ছে অবশ্যই বিক্রিয়ার মোল সংখ্যা হিসাব করতে হবে। অর্থাৎ আপনি সলিউশন করতে গিয়ে অবশ্যই সম্পূর্ণ বিক্রিয়াটা লিখে বিক্রিয়ার মোল সংখ্যাও কিন্তু কি করতে হবে, হিসাব করতে হবে। আদারওয়াইজ অ্যান্সার কিন্তু আপনি কখনোই মিলাতে পারবেন না। তো দেখেন আমার কোয়েশ্চেনে যে বিক্রিয়াটা দেওয়া আছে, সে বিক্রিয়াটা হচ্ছে এরকম। যে বিক্রিয়াটা দেখেন, এই যে বিক্রিয়াটা দেওয়া আছে টাইটানিয়াম অক্সাইডের সাথে 2 মোল কার্বন বিক্রিয়া করে টাইটানিয়াম এবং 2 মোল কার্বন মনোঅক্সাইড গ্যাস তৈরি করে। আমাকে কিন্তু এই টাইটানিয়াম অক্সাইডের প্রমাণ গঠন এনথালপি দেওয়া আছে এবং কার্বন মনোঅক্সাইডের প্রমাণ গঠন এনথালপির মান দেওয়া আছে। তা আমি বলেছিলাম, যখন প্রমাণ গঠন তাপের মান দেওয়া থাকবে, সেই ক্ষেত্রে বিক্রিয়ায় তাপের পরিবর্তনের সূত্রটা ছিল হচ্ছে পি মাইনাস আর, অর্থাৎ প্রোডাক্টের গঠন তাপ থেকে রিয়েক্টেন্ট বিক্রিয়কের গঠন তাপ বাদ দিব। এখন প্রোডাক্টে কি কি আছে দেখেন। তাহলে এই যে প্রোডাক্টে একটা যে টাইটানিয়াম আছে, এটা কিন্তু মৌলিক একক। আমরা জানি মৌলিক একক কিন্তু বিক্রিয়ায় এই মৌলিক এককগুলা কিন্তু বিক্রিয়ায় বন্ধন ভাঙে না, সেজন্য গঠন এনথালপির কোনো পরিবর্তন হয় না। সেজন্য আমরা মৌলিক এককগুলা কাউন্ট করি না, এটা তো আমরা সবাই জানি। সেজন্য টাইটানিয়াম কিন্তু বিক্রিয়ায় এটার কোনো বন্ধন ভাঙে না, সেজন্য এটার গঠন এনথালপির পরিবর্তন আমাদের হিসাব করতে হয় না। ঠিক সেম এই যে দেখেন 2 মোল কার্বন বিক্রিয়কের ক্ষেত্রে এটাও কিন্তু মৌলিক একক। তাহলে এই দুইটা কিন্তু আমরা কাউন্ট করব না, যেগুলা কারণ হচ্ছে কি এগুলা বিক্রিয়ার বন্ধন না ভাঙার কারণে, এগুলা যেহেতু মৌলিক একক, সেজন্য এগুলার গঠন এনথালপির কোনো পরিবর্তন হয় না। এটা তো আসলে আমরা সবাই জানি। তারপর আমি একটু করে আপনাকে রিমাইন্ড করে দিলাম। তাহলে এখানে পি মাইনাস আর প্রোডাক্টের ও উৎপাদের গঠন এনথালপি, তাহলে উৎপাদে আমি হিসাব করব কিন্তু এখন কি 2 মোল কার্বন ডাইঅক্সাইড, এই যে 2 মোল কার্বন ডাইঅক্সাইড, এটার গঠন তাপ ডেল্টা এইচএফ মাইনাস হচ্ছে রিয়েক্টেন্টের ক্ষেত্রে অনলি হিসাব হবে হচ্ছে টাইটানিয়াম অক্সাইড, এটা কিন্তু 1 মোল। তাহলে ডেল্টা এইচএফ টাইটানিয়াম অক্সাইডের গঠন তাপ। এখন দেখেন এই যে কার্বন মনোঅক্সাইড, এটার গঠন তাপ আছে কত, -110। তাহলে এখানে কিন্তু 2 মোল, তার মানে 2 × -110 সূত্রের মাইনাস, এরপর হচ্ছে
টাইটানিয়াম অক্সাইডের গঠন তাপ, টাইটানিয়াম অক্সাইডের গঠন তাপ আছে কত, -940। তাহলে এখন এটা যদি আপনি গুণ করেন, এটা হচ্ছে আপনার -220, আর এটা মাইনাস প্লাস 940। 940 থেকে যখন আপনি 220 বিয়োগ দিবেন, তাহলে আপনার থাকবে হচ্ছে 720 কিলোজুল পার মোল। এটা হচ্ছে আমার বিক্রিয়ায় গঠন তাপের পরিবর্তন। এখানে আমি আপনাকে দুইটা জিনিস রিমাইন্ড করে দিচ্ছি, এই যে 2 মোল কার্বন এবং টাইটানিয়াম এগুলা কেন কাউন্টে আসে নাই, এগুলা যেহেতু মৌলিক ইউনিট এবং এগুলার বন্ধন ভাঙে না, অর্থাৎ এগুলা বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, সেই জন্য এগুলার গঠন এনথালপির এগুলা আমাদেরকে কাউন্ট করতে হয় না। আশা করি এটা তো আমরা সবাই জানি। তবে এখানে আপনাকে এই দুইটা সূত্র কিন্তু হিসাব করতে হবে। কিন্তু যখন গঠন তাপ দেওয়া থাকবে সেক্ষেত্রে কিন্তু আপনি প্রোডাক্ট থেকে রিয়েক্টেন্ট বিয়োগ দিবেন, অর্থাৎ উৎপাদের গঠন থেকে বিক্রিয়কের। আর কিন্তু যখন দহন তাপ দেওয়া থাকবে তখন কিন্তু রিয়েক্টেন্ট থেকে প্রোডাক্টের গুলা বিয়োগ দিবেন, এবং অবশ্যই মোল সংখ্যা হিসাব করতে হবে, যেটা আমরা এই কোয়েশ্চেন সলিউশন হিসাব করেছি। এই যে দেখেন, আপনি যদি মোল সংখ্যা হিসাব না করতেন তাহলে কিন্তু অ্যান্সার মিলতো না। এখানে 2 মোল কার্বন মনোক্সাইড, আমাকে কিন্তু 2 মোল এটাকেও কিন্তু কাউন্টে হিসাবে নিয়ে আসতে হয়েছে। আশা করি আপনি আমার ডিসকাশনটা বুঝতে পেরেছেন। দ্যাটস ওয়াই আমার এই কোয়েশ্চেনে এই বিক্রিয়ার প্রমাণ এনথালপির পরিবর্তন হচ্ছে কত, প্লাস 720 কিলোজুল পার মোল। আপনাকে জাস্ট এই দুইটা শর্টকাট আপনাকে মাথায় রাখতে হবে। ওকে, নেক্সট আরেকটা কোয়েশ্চেন সলভ করব আমরা। কোয়েশ্চেনটা দেখেন, 0.01 মোলার HCl দ্রবণের POH এবং pH হলো। এই কোয়েশ্চেনটা ঢাকা ইউনিভার্সিটি 16-17 অ্যাডমিশন টেস্টে এসেছিল। এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করার জন্য আপনাকে একটা শর্টকাট ট্রিক্স মাথায় রাখতে হবে। শর্টকাটটা হচ্ছে এরকম, শর্টকাটটা দেখেন, মনোপ্রোটিক অম্ল বা ক্ষারের ক্ষেত্রে এই শর্টকাটটা অনলি অ্যাপ্লিকেবল হবে। আগে দেখেন, মনোপ্রোটিক অম্ল বা ক্ষারের ক্ষেত্রে কিন্তু এই শর্টকাটটা অ্যাপ্লিকেবল হবে, এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। এখন আপনি আস্ক করতে পারেন, মনোপ্রোটিক অম্ল বা ক্ষার কি জিনিস? অ্যাকচুয়ালি মনোপ্রোটিক অম্ল বা ক্ষারের ডেফিনেশন হয়তো আপনার জানা আছে, তারপর আমি ছোট করে একটু বলতেছি যে মনোপ্রোটিক অম্ল বা ক্ষার হচ্ছে যেসব অম্ল বা ক্ষার জলীয় দ্রবণে অনলি একটা মাত্র H+ অথবা একটা মাত্র OH- আয়ন দিবে তাদেরকে মনোপ্রোটিক অম্ল বা ক্ষার বলা হয়। আশা করি আপনি ডেফিনেশনটা বুঝতে পেরেছেন। যেসব অম্ল বা ক্ষার জলীয় দ্রবণে অনলি একটা মাত্র H+ এবং অনলি একটা মাত্র OH- আয়ন দিবে তাদেরকে আমরা মনোপ্রোটিক অম্ল বা ক্ষার বলে থাকি। তো আমি এখন যে শর্টকাটটা আপনাকে বোঝাচ্ছি, এই শর্টকাটটা অনলি অ্যাপ্লিকেবল হবে, প্রযোজ্য হবে মনোপ্রোটিক অম্ল বা ক্ষারের ক্ষেত্রে। ওকে, তো দেখেন শর্টকাটটা এরকম। এখানে একটা কশন আপনাকে মনে রাখতে হবে, প্রথমে একটা সতর্কতা, একটা জিনিস আপনাকে প্রথমে চেক করতে হবে। চেকিং জিনিসটা হচ্ছে এরকম, দেখেন, দশমিক যুক্ত যে সংখ্যাটা থাকবে সেটা 0 দিয়ে স্টার্ট হবে এবং 1 দিয়ে শেষ হবে। এই কশনটা আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে বা চেক করতে হবে। আপনাকে যে দশমিক যুক্ত সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যাটা 0 দিয়ে স্টার্ট হবে এবং শেষ হবে কিন্তু কত দিয়ে, 1 দিয়ে, তাহলেই অনলি এই শর্টকাটটা অ্যাপ্লিকেবল হবে। তার মানে আমি আপনাকে এখানে দুইটা জিনিস বোঝালাম এই শর্টকাটটা অ্যাপ্লাই করার আগে। একটা হচ্ছে এই শর্টকাটটা অ্যাপ্লাই হবে অনলি মনোপ্রোটিক অম্ল বা ক্ষারের ক্ষেত্রে, আর মনোপ্রোটিক অম্ল বা ক্ষার কি জিনিস সেটা তো আমি আপনাকে বললাম, যারা জলীয় দ্রবণে একটা মাত্র H+ এবং একটা মাত্র OH- আয়ন দেয় তাদেরকে আমরা মনোপ্রোটিক অম্ল বা ক্ষার বলি। আরেকটা জিনিস আপনাকে চেক করতে হবে, যে দশমিক যুক্ত সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যাটা 0 দিয়ে স্টার্ট হবে এবং 1 দিয়ে শেষ হবে। তো এখন আমরা দেখব শর্টকাটটা কি। শর্টকাটটা হচ্ছে দশমিকের পরে যে কয়টা অঙ্ক থাকবে তার pH বা pUH তত হবে। তার মানে দেখেন, দশমিকের পরে যে কয়টা অঙ্ক থাকবে তার pH বা pUH তত হবে। আপনার যদি এই দুইটা কন্ডিশন ফুলফিল হয়, আপনি জাস্ট সিম্পলি এই শর্টকাটটা অ্যাপ্লাই করবেন। এখন দেখেন, আমাকে যে কোয়েশ্চেনটা দেওয়া আছে সেখানে বলা হয়েছে 0.01 মোলার HCl দ্রবণ। তার মানে কি বলা হয়েছে, 0.01 মোলার HCl দ্রবণ। তার মানে আগে আমরা প্রথমে চেক করব যে অম্লটা দেওয়া আছে সেটা মনোপ্রোটিক অম্ল কিনা। তার মানে আমরা জানি HClটা জলীয় দ্রবণে একটা মাত্র H+ আয়ন দিবে, সেই জন্য আমরা HClকে কি বলবো, মনোপ্রোটিক অম্ল, যেটা আমি আপনাকে রিলেটেড ইনফরমেশনের ডেফিনেশনে বুঝিয়েছি একটু করে। তার মানে HCl একটা কি, মনোপ্রোটিক অম্ল। তার মানে আমার একটা কন্ডিশন ফুলফিল। আর 2 নম্বর চেকিং কন্ডিশন ছিল, আমাকে যে দশমিক যুক্ত সংখ্যাটা থাকবে সেটা 0 দিয়ে স্টার্ট হবে। দেখেন, এখানে দশমিক যুক্ত সংখ্যাটা 0 দিয়ে স্টার্ট হচ্ছে এবং শেষ হবে কত দিয়ে, 1 দিয়ে। এই যে দেখেন, এখানে শেষ হয়েছে কিন্তু 1 দিয়ে। তার মানে আমার দুইটা কন্ডিশনই ফুলফিল। তো যখন আপনার দুইটা কন্ডিশন ফুলফিল হবে সেক্ষেত্রে আমি আপনাকে বলেছিলাম শর্টকাটটা হচ্ছে দশমিকের
দশমিকের পরে যে কয়টা অঙ্ক থাকবে তার পিএইচ বা পিওএইচ তত। এখন এখানে দেখেন 0.01, তার মানে দশমিকের পরে সংখ্যা আছে আমার কয়টা, দুইটা। তার মানে এখন এসসিএল থেকে আরেকটা জিনিস, এটা সিম্পল একটা জিনিস, এসসিএল থেকে আমরা কিসের মান পাবো, পিএইচ এর মান। ওকে, এটা তো আমরা সবাই জানি। তার মানে এখানে দশমিকের পরে দুইটা অঙ্ক, তার মানে এটার পিএইচ হবে কত, 2। এটা তো আমরা বুঝি, এসসিএল যেহেতু একটা অ্যাসিড অম্ল, সেজন্য আমরা প্রথমে এখান থেকে পিএইচ এর মান পাবো। আর এই পিএইচ এর মানটা হবে শর্টকাট অ্যাপ্লাই করে দশমিকের পরে যে কয়টা অঙ্ক, দশমিকের পরে এখানে অঙ্ক আছে কত, 2, তার মানে এখানকার পিএইচ ভ্যালু কত, 2। আমাকে কিন্তু শুধু পিএইচ না, পিওএইচও কিন্তু বের করতে বলা হয়েছে কোয়েশ্চেনে। তো পিওএইচ বের করবো আমরা কি দিয়ে, আমরা একটা সূত্র জানি, পিএইচ প্লাস পিওএইচ ইজ ইকুয়াল টু হচ্ছে 14, এটা তো আমরা সবাই। তাহলে এখান থেকে আমরা পিওএইচ বের করব কত, 14 মাইনাস কত, পিএইচ কত, 2, তার মানে কত, 12। তার মানে আমার পিওএইচ এবং পিএইচ এর মান হচ্ছে কত, 12 এবং 2। দ্যাটস ওয়াই এই কোয়েশ্চেনের অ্যান্সার হবে সি। আশা করি আপনি আমাকে ডিসকাশনটা বুঝতে পেরেছেন। এখানে যে জিনিসটা আপনাকে লক্ষ্য করতে হবে, অনেকেই দশমিক যুক্ত সংখ্যা দেখে টাস করে কিন্তু এই শর্টকাটটা অ্যাপ্লাই করে দেয়, বাট এই শর্টকাটটা আপনাকে বুঝতে হবে অনলি এটা মনোপ্রোটিক অম্ল বা ক্ষারের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ডাইপ্রোটিক অম্ল বা ক্ষারের ক্ষেত্রে কিন্তু এই শর্টকাটটা প্রযোজ্য হবে না, এই জিনিসটা আমরা অনেকেই জানি না। ডাইপ্রোটিক মানে হচ্ছে সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে এই শর্টকাটটা অ্যাপ্লাই হবে না, ক্যালসিয়াম হাইড্রো অক্সাইডের ক্ষেত্রেও কিন্তু এই শর্টকাটটা অ্যাপ্লিকেবল হবে না। এই শর্টকাটটা অনলি অ্যাপ্লিকেবল হবে যেগুলো হচ্ছে মনোপ্রোটিক অম্ল বা ক্ষার, যেমন একটা মনোপ্রোটিক ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হবে। ওকে, এই জিনিসগুলো আমরা অনেকে মেনটেন না করার কারণে আমাদের অ্যান্সারগুলো সঠিক হয় না। আশা করি আপনি আমার ডিসকাশনটা বুঝতে পেরেছেন। এখানে আরেকটা জিনিস আমি ছোট করে বলতে চাচ্ছি, যারা এই পিএইচ বা পিওএইচ নির্ণয়ের টোটাল শর্টকাট জিনিসগুলো জানতে চান, তারা আমার চ্যানেলে একটা ভিডিও আছে, আপনারা ওই ভিডিওটা দেখতে পারেন। ওই ভিডিওটা দেখলে আপনি পিএইচ এবং পিওএইচ নির্ণয়ের সকল শর্টকাট আশা করি আপনি জেনে যাবেন। ওকে, নেক্সট আরেকটা কোয়েশ্চেন সলভ করব আমরা। কোয়েশ্চেনটা দেখেন, মাটির পিএইচ বাড়াতে ব্যবহৃত যৌগটি হলো, মাটির পিএইচ বাড়াতে নিচের কোনটি ব্যবহার করা হয়? এই কোয়েশ্চেনটা ঢাকা ইউনিভার্সিটি 16-17 অ্যাডমিশন টেস্টে এসেছিল। এই টাইপের একটা কোয়েশ্চেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় দেখা যায়। আপনাকে এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করার জন্য দুইটা রিলেটেড ইনফরমেশন মাথায় রাখতে হবে। এই দুইটা রিলেটেড ইনফরমেশন যদি আপনি মাথায় রাখতে পারেন, তাহলে ভর্তি পরীক্ষায় এসে ইজিলি এই টাইপের কোয়েশ্চেনগুলো আপনি সলভ করতে পারবেন। আরেকটা জিনিস এখানে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমরা পিএইচ বাড়াই বা কমাই কাদের, মনে রাখবেন আমরা পিএইচ বাড়াই হচ্ছে অম্লধর্মী মাটির, অম্লধর্মী মাটির আমরা পিএইচ বাড়াই। আর একটা জিনিস মনে রাখবেন, ক্ষারধর্মী মাটির পিএইচ আমরা কি কমাই। যেসব মাটি বেশি অম্লধর্মী তাদের কি করতে হয়, পিএইচটা বাড়াইতে হয়। আর যেসব মাটি ক্ষারধর্মী তাদের পিএইচটা কি করতে হয়, কমাইতে হয়। এই দুইটা পয়েন্ট আপনি সিম্পলি মনে রাখবেন। তো দেখেন, অম্লধর্মী মাটির পিএইচ বাড়াতে আমরা তিনটা জিনিস ব্যবহার করতে পারি। একটা হচ্ছে চুন বা ক্যালসিয়াম অক্সাইড যেটাকে বলি, পাশাপাশি আপনি সংকেতটাও মাথায় রাখবেন। আর একটা হচ্ছে লাইমস্টোন গুঁড়া বা ক্যালসিয়াম কার্বনেট চুনা পাথর। ওকে, আর একটা হচ্ছে ডলোমাইট গুঁড়া। ডলোমাইট গুঁড়ার সংকেতটা মনে রাখবেন, কারণ এই সংকেতটা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় দেখা গিয়েছিল, CaMgCO3 এটা হচ্ছে ডলোমাইট গুঁড়ার সংকেত। তার মানে আমরা দেখলাম অম্লধর্মী মাটির পিএইচ বাড়ানোর জন্য আমরা তিনটা জিনিস ব্যবহার করতে পারি। চুন ব্যবহার করতে পারি, ক্যালসিয়াম অক্সাইড, আর হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট বা লাইমস্টোন গুঁড়া বা চুনা পাথর যেটাই বলেন ব্যবহার করি। আর হচ্ছে ডলোমাইট গুঁড়া ব্যবহার করতে পারি, CaMgCO3 সংকেতটা মনে রাখবেন। পাশাপাশি এই রিলেটেড ইনফরমেশনটা মনে রাখবেন, আমরা পিএইচ কমাই হচ্ছে ক্ষারধর্মী মাটির আমরা পিএইচ কমাই। তো ক্ষারধর্মী মাটির পিএইচ কমানোর জন্য আমরা বিভিন্ন ধরনের নাইট্রেট লবণ ব্যবহার করতে পারি, পটাশিয়াম নাইট্রেট ব্যবহার করি, আমরা অ্যামোনিয়াম নাইট্রেট ব্যবহার করি। আর হচ্ছে টিএসপি বা ট্রিপল সুপার ফসফেট ব্যবহার করতে পারি। এই টিএসপির সংকেতটা কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় দেখা গিয়েছিল, সো সংকেতটা আপনাকে মুখস্থ করতে হবে, CaH2PO4 আর এগুলো আপনার সবচেয়ে বেশি মনে থাকবে যদি আপনি বারবার কোয়েশ্চেন ব্যাংক সলভিংগুলো প্র্যাকটিস করেন। কারণ আপনি একটা জিনিস মাথায় রাখবেন, যত আপনি বেশি কোয়েশ্চেন ব্যাংক সলভিং প্র্যাকটিস করবেন, তত আপনি নিজেকে অনেক স্ট্রং অনুভব করতে পারবেন। তার মানে আমরা দেখলাম ক্ষারধর্মী মাটির পিএইচ কমানোর জন্য আমরা তিনটা জিনিস ব্যবহার করি, আর হচ্ছে অম্লধর্মী মাটির পিএইচ বাড়াতেও তিনটা জিনিস ব্যবহার করি। সিম্পলি আপনি এই কয়েকটা ইনফরমেশন মাথায় রাখলে ইজিলি ভর্তি পরীক্ষা আসা এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করতে পারবেন। তো দেখেন, তার মানে মাটির পিএইচ বাড়াতে ব্যবহৃত যৌগটি, তো আমরা দেখলাম আমরা পিএইচ বাড়াই কাদের, অম্লধর্মী মাটির। তো আমি আপনাকে রিলেটেড ইনফরমেশনে শিখালাম অম্লধর্মী মাটির পিএইচ বাড়ানোর জন্য আমরা তিনটা জিনিস ব্যবহার করি। একটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করতে পারি, লাইমস্টোন গুঁড়া ব্যবহার করতে পারি, আর একটা হচ্ছে ডলোমাইট গুঁড়া ব্যবহার করতে পারি। সংকেতটা আমি আপনাকে মুখস্থ করতে বলেছিলাম, CaMgCO3 এটা হচ্ছে ডলোমাইট গুঁড়ার সংকেত।
এটা আপনি মুখস্থ করে রাখবেন। তো দেখেন আমার অপশনে কোনটা আছে, মাটির পিএইচ বাড়াতে আমরা ব্যবহার করতে পারি এই যে ডলোমাইট গুঁড়া, এখানে সরাসরি ডলোমাইট লেখা আছে, দ্যাটস ওয়াই আমার এই কোয়েশ্চেনের অ্যান্সারটা হবে কি ডলোমাইট। নেক্সট আরেকটা কোয়েশ্চেন সলভ করব আমরা। কোয়েশ্চেনটা দেখেন অক্সি অ্যাসিড সমূহের তীব্রতার সঠিক ক্রম নিচের কোনটা। এই কোয়েশ্চেনটা ঢাকা ইউনিভার্সিটি 16-17 অ্যাডমিশন টেস্টে এসেছিল। আমাকে 4টা অপশন দেওয়া আছে অক্সি অ্যাসিড সমূহের, এখান থেকে আমাকে বের করতে হবে কোন কোন অপশনটার তীব্রতার সঠিক ক্রমে দেওয়া আছে। তো দেখেন এই কোয়েশ্চেনটা সলভ করার জন্য আপনাকে সিম্পলি জাস্ট একটা ইনফরমেশন মাথায় রাখতে হবে। সেই ইনফরমেশনটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর যার জারণ মান যত বেশি হবে ওই অ্যাসিডটা ততই তীব্র বা শক্তিশালী হবে। দেখেন এই নোটটা একদম মুখস্থ করে ফেলবেন, ঠুটস্থ করে ফেলবেন। যখনই এই টাইপের কোয়েশ্চেন দেখবেন তখনই চোখ বন্ধ করে অ্যাপ্লাই করে দিবেন। দেখেন কেন্দ্রীয় পরমাণুর যার জারণ মানটা যত বেশি ওই অ্যাসিডটা ততই তীব্র বা শক্তিশালী। তো আমাকে এই 4টা অ্যাসিড দেওয়া আছে। তারপরে কেন্দ্রীয় পরমাণু, এখানে ক্লোরিন, এখানে সালফার, এখানে নাইট্রোজেন, এখানে সালফার। তাহলে এগুলার আমরা জারণ মান বের করব। তাহলে এটা যদি জারণ মান বের করে হাইড্রোজেন +1 এটাকে x ধরলাম, অক্সিজেন হচ্ছে -2 প্লাস ইনটু কত 4। আপনি যদি বের করেন তাহলে এখানে 4 দুগুণে 8 পাবেন, 8 থেকে 1 বিয়োগ দিলে এটার জারণ মান পাবেন হচ্ছে 7। এটা যদি বের করেন সালফারের ক্ষেত্রে এখানে 1 × 2 সালফার হচ্ছে x প্লাস -2 × 4, এখানে পাবেন হচ্ছে 4 দুগুণে 8, 8 থেকে 2 গেলে পাবেন হচ্ছে কত 6। ওকে, এখানে পাবেন হচ্ছে হাইড্রোজেন +1, নাইট্রোজেনকে x ধরলাম, অক্সিজেন -2 × 3, 3 দুগুণে 6, 6 থেকে 1 গেলে এখানে পাবেন হচ্ছে 5। আর যদি এখানে বের করেন হাইড্রোজেন হচ্ছে +1 × 2, সালফার হচ্ছে x, অক্সিজেন হচ্ছে -2 × 3, এখানে যদি বের করেন 3 দুগুণে 6, 6 থেকে 2 গেলে এখানে পাবেন হচ্ছে 4। তাহলে দেখেন এখানে সবচেয়ে জারণ মান বেশি হচ্ছে এই যে পারক্লোরিক অ্যাসিড, দেন সালফিউরিক অ্যাসিড, দেন নাইট্রিক অ্যাসিড, দেন এই যে H2SO3। তার মানে তীব্রতার ক্রমটা হবে এই পারক্লোরিক অ্যাসিড সবচেয়ে বেশি, দেন সালফিউরিক অ্যাসিড, দেন নাইট্রিক অ্যাসিড। এখন দেখেন এই অপশনটা আপনার কোয়েশ্চেনের কোথায় আছে। দেখেন এই অপশনটা আছে হচ্ছে আপনার সি অপশনে, এই যে এটা। দ্যাটস ওয়াই আমার এই কোয়েশ্চেনের অ্যান্সার হবে তীব্রতার সঠিক ক্রম হচ্ছে এই যে সি অপশনটা। আপনাকে জাস্ট এই ইনফরমেশনটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর যার জারণ মানটা যত বেশি হবে ওই অ্যাসিডটা ততই তীব্র বা শক্তিশালী হবে। ওকে, টুডে আপ টু দিস। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।